হচ্ছে আচ্ছা আমি দেখবো না, একটু গরম পানি হালকা দিস না, শেষ একটু দিস অল্প। অ্যাক্টিভ ব্যাপারটা হচ্ছে যে ওই সময় তো মাসেল গুলো অ্যাক্টিভ, কারণ দাঁড়িয়ে থাকার জন্য তোমাকে গ্র্যাভিটির এগেনস্টে অনেকখানি কাজ করতে হয়, যেটা হয়তো চোখে পড়ে না। কিন্তু যদি মাসেল অ্যাক্টিভ না থাকতো তাহলে আমরা এরকম ঢল করে পড়ে যেতাম। যেমন ধরো স্ট্রোক করার পরে অথবা হচ্ছে ইনজুরির পরে, তখন তার মাসেল গুলো ভাবে অ্যাক্টিভ থাকে না, এই জন্য সে গ্র্যাভিটির এগেনস্টে দাঁড়াতে পারে না। বুঝতে পারছো? তো ওইখানেও কাজ হচ্ছে, বা কাজটা হচ্ছে স্ট্যাটিক উপায়ে হচ্ছে। স্ট্যাটিক উপায় হওয়ার দরুন আমরা হচ্ছে ওটাকে মনে হয় অনেক সময় ইনঅ্যাক্টিভ, কিন্তু আসলে ইনঅ্যাক্টিভ না। ঠিক আছে? আর এটারই যদি আমরা ওয়াকিং করি তখন সেটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, তাহলে মোটামুটি তো বুঝছো মনে হচ্ছে। আরেকটু একটু বলো যে মানে আসলে কোনো ফ্যাক্টর ডিপেন্ড করে তোমার এই অ্যাক্টিভ পোস্চার বা ইনঅ্যাক্টিভ পোস্চার বা ওভারঅল পোস্চারের উপর কোনো ফ্যাক্টর কি ইনফ্লুয়েন্স করে? হ্যাঁ ম্যাম, করে। আচ্ছা, কি কি ফ্যাক্টর আমাকে তো একটু একটু বলো দেখি। এজ, ওয়ার্কিং স্পেস, তারপর হচ্ছে বডির বডির পোস্টারটা। মানে এগুলো কিভাবে করে বুঝতে পারছিলা? যেমন এই, এটা তো বোঝা খুবই সহজ যে একটা এইজ টু এইজ অবশ্যই তোমার পোস্টার ডিপেন্ড করবে। একজন ওভার 60 অথবা ওভার 80 ইয়ার্স এর পিপল আর একজন চিলড্রেন আর একজন ইয়াং, তাদের পোস্টারে ডিফারেন্স হবে না? অবশ্যই হবে। বা ধরো তার কোনো ডিজিজ কন্ডিশন আছে বা তার কোনো ধরনের প্রবলেম আছে বা ইনজুরি আছে, সেখানেও পোস্টারটা হচ্ছে ইনফ্লুয়েন্স করবে বা চেঞ্জ হবে বা ডিফারেন্ট হবে। ঠিক আছে? তা এইটাই তো মোটামুটি পোস্টার মনে হয় বুঝতে পারছো। তারপরেও তো যেহেতু কোনো প্রবলেমের কথা বললা না, তাহলে আশা করবো ইনশাল্লাহ বুঝতে পারছো। তো আমরা আজকে হচ্ছে নতুন টপিকস করবো, এটার নাম হচ্ছে গেইট অ্যান্ড গেইট অ্যানালাইসিস। একেবারেই নতুন টার্ম মনে হবে দেখে যে একেবারেই নতুন একটা শব্দ, বিশেষ করে যারা একদম নতুন তাদের জন্য। তো আমরা একটু পড়লেই বুঝতে পারবো আসলে কি। এই টার্মটা কখনো শুনেছো তোমরা? গেইট টার্মটা কোথাও শুনেছো? আচ্ছা, আমরা একটু দেখি আসলে জিনিসটা কি। মনে হয় শুনো নাই যেহেতু বলতেছো না। সেটা হচ্ছে ওয়াকিং অ্যানালাইসিস এবং তার প্রসেস, এটাকে আমরা মূলত গেইট বলবো। ওয়াকিং এরই, ওয়াকিং করা মানে হাঁটাটারই আরেকটা তোমার কাইনেসিওলজির ভাষায় অথবা আমাদের থেরাপিউটিক ভাষায় বা মেডিকেল টার্মে আমরা বলি হচ্ছে গেইট। তো এই এই জিনিসটা আসলে কিভাবে হয়, কারণ একটা পার্সনের হাঁটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। তার হাঁটার উপরই তুমি বুঝতে পারবা যে তার মাসেল গুলো কি খুব একটা সচল, নাকি মাসেলে কোনো প্রবলেম আছে বা নিউরোলজিক্যাল কোনো প্রবলেম আছে। কারণ তোমরা হয়তো দেখে থাকবা যে স্ট্রোক করা পেশেন্ট তারা হয়তো বা হাঁটতে পারে, বাট একেবারে নর্মাল পার্সনের মতন হাঁটতে পারে না। দেখা যায় যে পাটা তাকে একটু টেনে টেনে হাঁটতে হচ্ছে, কারণ তার নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে, তার মাসেল ওভাবে কাজ করতে পারছে না। তো এটা আমরা কিভাবে বুঝি? তার গেইটটাকে পর্যবেক্ষণ করে বুঝি। মানে গেইট বা ওয়াকিং প্যাটার্ন একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমাদের অ্যাসেসমেন্টের জন্য। একটা পেশেন্টকে অ্যাসেস করার জন্য আমাদেরকে এই গেইট একটা ইম্পর্টেন্ট, আসলে কি অবস্থা ওটা দেখে আমরা অনেক কিছু বুঝি যে তার রোগটা আসলে কেমন, তার রোগটা কি ধরনের। তাই আমাদেরকে এই সম্পর্কে জানতে হবে। তো আমরা যদি নর্মাল প্যাটার্নটা না জানি তাহলে কারো যে প্রবলেম হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না। এই জন্য আমাদেরকে আগে নর্মাল সাইকেল সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু প্রথম প্যারাটা দেখি যে গেট সাইকেল জিনিসটা আসলে কি। গেট সাইকেলটা হচ্ছে দ্য অ্যাক্টিভিটিস দ্যাট অকার ফ্রম দ্য পয়েন্ট অফ ইনিশিয়াল কন্টাক্ট of one lower extremity to the point at which the same extremity contacts the ground again. শুনলে হয়তো বা প্রথমে একটু কঠিন মনে হবে, আমি তোমাদেরকে একদম সহজ করে বুঝাই দিই। যেমন আমাদের দুইটা পা, তাই তো? একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। এখন মনে করো তুমি রাইট দিয়ে হাঁটা শুরু করো। সচরাচর আমরা ম্যাক্সিমাম মানুষই হচ্ছে রাইট লিম দিয়ে হাঁটা শুরু করি। তো রাইট লিম যখন তুমি হচ্ছে প্রথম গ্রাউন্ডে ফেলবা, তারপরে দেন তুমি তো লেফট লিম ফেলো, মানে প্রথমে ডান পা, তারপরে আবার বাম পা, তারপরে আবার ডান পা, তারপর আবার বাম পা, এভাবেই তো আমরা হাঁটি, তাই তো? তো যে ডান পাটা প্রথম আমরা ফেললাম, দেন আবার তো আমরা বাম পা ফেলবো, দেন আবার যখন ডান পাটা ফেলবো, এই যে প্রথম ডান পা এবং দ্বিতীয় ডান পা, এই যে এর মধ্যে যে সাইকেলটা হচ্ছে টোটাল, এটা কি আমরা বলবো হচ্ছে
gait cycle মানে the activities that occur from the point of initial contact মানে প্রথম পা ফেলাটা and lower extremity to the point at which the same extremity contact মানে যখন তুমি ওই পাটা আবার রাইট টাই আবার ফেলবা, বা কেউ যদি লেফট দিয়ে শুরু করে সেটাও সাইকেল হবে, কোনো সমস্যা নাই। তাহলে এটাকেই আমরা বলবো হচ্ছে গেইট সাইকেল। তোমরা কি এই জায়গাটা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে আমাকে একটু বলো। একটু হ্যাঁ, এটা একটু পড়ে দেখো কোন জায়গাটা একটু একটু নিজের একবার করে পড়ো, 2 মিনিট পড়ে দেখো যে এইটুকু তাইলে বুঝতে সুযোগ। অ্যাক্টিভিটিস বলতে বোঝাচ্ছে যে তোমার ডান পাটা তুমি প্রথম ফেললা একটা পয়েন্টে, এটা হচ্ছে ইনিশিয়াল কন্টাক্ট মানে প্রথম রাউন্ডে যখন তুমি গোড়ালিটা ফেললা এটাকে বলে হচ্ছে ইনিশিয়াল কন্টাক্ট। এবং যখন আবার তুমি সেই ডান পাটা সেকেন্ড টাইম দিবা, এই যে মাঝখানে যে তোমার সাইকেলটা এটাকে আমরা বলবো হচ্ছে গেট সাইকেল। আরো ছবি আছে পরে দেখলে একটু ক্লিয়ার হবে, এখন হয়তো একটু সমস্যা হচ্ছে, সমস্যা নাই, তা আমি আবার ছবি দেখাচ্ছি তাহলে একটু ক্লিয়ার হবে। এর মধ্যে আরেকটা ব্যাপার আছে যে একটা গেট সাইকেলের মধ্যে দুইটা ফেজ কন্টিনিউ হয়, একটা হচ্ছে স্ট্যান্ড ফেজ, একটা হচ্ছে সুইং ফেজ। কারণ তোমরা একটু খেয়াল করে দেখো আমরা কিছু কিছু সময় পা হচ্ছে গ্রাউন্ডের মধ্যে রাখি, কিছু কিছু সময় আমরা পাটা উঁচু করে নিয়ে যাই, তাই তো? উঁচু করে যে নিয়ে যায় আবার পাটা ফেলি, এভাবেই তো আমরা হাঁটি। তো এই যে যখন আমরা গ্রাউন্ডের সাথে থাকি এটাকে মঞ্জিলা একটু আস্তে 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 একটু আস্তে শুন, এত পেছাল, একটু আস্তে। ওই যে সিঙ্গেল স্ট্যান্ড স্পেস যেটা সেটাকে আমরা বলবো হচ্ছে যখন আমরা গ্রাউন্ডের সাথে রাখবো। গরম পানি দিয়ে দে, গরম পানি মগে রাখ, আমি আসতেছি। এটা হচ্ছে তোর সিঙ্গেল যে সময়টা আমরা হচ্ছে গ্রাউন্ডের সাথে থাকবো সেটাকে আমরা বলবো হচ্ছে স্ট্যান্ড স্পেস। আর যখন আমরা পাটা উঁচু করে যাই না ওটাকে আমরা বলবো হচ্ছে সুইং ফেজ। ঠিক আছে, এটা আমি আবার দেখাবো তোমাদেরকে। এইটুকু একটু প্রথম প্রথম কঠিন লাগবে, তারপরে দেখবে একটু পরে ইজি হয়ে গেছে, তো কঠিন কিছু না। আচ্ছা, এই ছবিটা একটু পরে দেখাবো, এটা বুঝবা না তোমরা, একটু এই ছবিটা দেখতে থাকো, আমি আবার 2 মিনিট পর আসতেছি। এটা একটু দেখো, জাস্ট হাঁটাটা দেখো, এটা ওনার রাইট, এটা ওনার লেফট, তারপর আমি বুঝাই দিচ্ছি ডিভিশন গুলো, আমি পরে বুঝাই দিচ্ছি। একটু ছবিটা দেখো, দেখছো ছবিটা? হ্যাঁ, ওই যে এখানে দেখো তাহলে বুঝতে পারবা। সেটা হচ্ছে যে তোমার এইটা হচ্ছে রাইট লিন আর এটা হচ্ছে লেফট। এটা যখন হচ্ছে তোমার পায়ের গোড়ালিটা ফেলবে, এই রাইটই যখন পায়ের গোড়ালিটা সমান হবে, দেন আবার যখন ফেলবে এই যে মাঝখানের যে দূরত্বটা বা সাইকেলটা এটাকে আমরা বলবো হচ্ছে গেট সাইকেল। তাহলে এখন যদি আমরা আগের স্লাইডে আসি তাহলে দেখবো একটু ক্লিয়ার। এখন এইখানে দেখো, হচ্ছে এটা হচ্ছে তোমার একটা পা, রাইট পা, এটা হচ্ছে লেফট পা। এই রাইট পা প্রথমে ফেললা, তারপরে লেফট পা ফেললা, তারপরে আবার যখন রাইট পা ফেললা, এই যে রাইট পায়ের গোড়ালি আবার দেন যখন রাইট পা ফেলবা এর মধ্যে যে তোমার হচ্ছে সাইকেলটা হচ্ছে সেটাকে আমরা হচ্ছে বলবো গেট সাইকেল। আর এই পুরো প্রসেসটাকে আমরা বলবো গেট বা হচ্ছে ওয়াকিং প্রসেস। এখন বোঝা গেছে? এখন একটু বুঝতে পারছো জিনিসটা? এখন তো খুব ইজি হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তাহলে এখানে আরো কয়েকটা জিনিস দেখো লেখা আছে, ওটা বুঝো। সেটা হচ্ছে আমরা একটাকে বলবো হচ্ছে স্ট্রাইড লেন্থ, মানে এই লেন্থটা সাইকেলটা, যেমন রাইট লিন যখন আমরা ফেলবো আবার যখন রাইট লিন ফেলবো এই যে দূরত্বটা এটাকে আমরা বলবো হচ্ছে স্ট্রাইড লেন্থ বা এই যে লেন্থটাকে। আর যখন রাইট আর লেফট এর মধ্যে একটা দূরত্ব থাকবে সেটাকে আমরা বলবো স্টেপ লেন্থ। আমরা বলি না যে 1 স্টেপ 2 স্টেপ, এটা হচ্ছে স্টেপ লেন্থ। আর যখন আমরা পাটা ফেলি আমরা তো একেবারে সোজা দাগ, ধরো একটা দাগ টানো তুমি, কখনো তো আমরা একেবারে সোজা দাগ বরাবর যাই না, যাই আমাদের এইখানে একটা পা থাকে এখানে একটা পা থাকে, এই যে মাঝখানে যে অ্যাঙ্গেলটা এটাকে আমরা বলবো হচ্ছে ফুট অ্যাঙ্গেল। এগুলো আরো পরে ডিটেলস আছে, আরো ভালো বুঝতে পারবা। এখন এতটুকু বুঝতে পারলেই হলে। এতটুকু কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? না হলে একটু ছবিটা আবার দেখো। আরেকবার বলেন।
আচ্ছা, ফুট অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা যখন হাঁটি, আমরা তো একদম সোজা একটা দাগ বরাবর হাঁটি না। প্রথমে একটা পা দিই, তুমি একটু হেঁটে, তোমরা যখন হাঁটবা দেখবা যে একটা পা দাও আবার আরেকটা পা একটু ওই পাশে দাও, একদম তো লম্বা সোজা করে হাঁটতে থাকি না, সবসময় একটা অ্যাঙ্গেল মেনটেন করে হাঁটি, কারো অ্যাঙ্গেল বেশি থাকে কারো অ্যাঙ্গেল কম থাকে, তাই তো? ওই অ্যাঙ্গেলটা যে আমরা যেই হাঁটিতে যে আমরা ধরো একটা দাগ টেনে দিই, সেই দাগের পাশ দিয়ে যদি আমরা হাঁটতে থাকি, এখানে আমরা আমাদের ডান পা দিই, তারপর আমরা বাম পা দিই, আবার ডান পা দিই, বাম পা দিই, আমরা সবসময় এইভাবেই হাঁটি। তো আমরা যদি একটা দাগ টানি, দেখা যাবে যে আমরা যেভাবে পা গুলো ফেলি তা একটা অ্যাঙ্গেল মেনটেন করে। আমরা যদি ওই পা বরাবর একটা দাগ টানি আর লম্বা একটা দাগ টানি, তাহলে এর মধ্যে একটা অ্যাঙ্গেল মেনটেন হয়, এটাকেই বলে হচ্ছে ফুট অ্যাঙ্গেল। এখন বুঝেছো? জি ম্যাম। হ্যাঁ, আর কারণ আমরা কেউ ওইভাবে হাঁটি না, আমরা সবাইকে একদম এরকম সোজা এখানে একটা পা দিই এখানে একটা পা দিই এইভাবে তো দিই না, সবসময় আমরা যে পাতা গাছের পাতার মতন মানে একটা এরকম আড়াআড়ি ভাবে পা দিয়ে যাই। তো ওই যে একটা লম্বা দাগের সঙ্গে আমরা যদি একটা লম্বা দাগ রেফারেন্স হিসেবে রাখি, তার সঙ্গে যদি মেনটেন করি তাহলে একটা অ্যাঙ্গেল থাকবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আমরা একটু কম্পোনেন্টে চলে আসি। এর আগেই বলছিলাম যে দুটা ফেজ, একটা হচ্ছে স্ট্যান্স, একটা হচ্ছে সুইং। যেমন যেমন হচ্ছে ভিডিও সহ্য করে দিয়ে খুলে না, আমাকে ছাড়া করবে না। তো তোমার ওই দুইটা ফেজের মধ্যে সাধারণত আমরা বেশিরভাগ সময়ই হচ্ছে গ্রাউন্ডের মধ্যে আমাদের পাটা রাখি, মানে ম্যাক্সিমাম টাইমে আমরা তো উড়ে উড়ে যাই না, শুধু অল্প সময়ের জন্য আমরা পাটা উঁচু করে সামনের দিকে আগাই। তো এই জন্য আমরা বলতে পারি যে যদি আমরা 100% ধরি, তার মধ্যে 60% আমরা হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচে থাকি, ঠিক আছে? আর 40% সময় আমরা হচ্ছে আমাদের পাটা গ্রাউন্ড থেকে উঁচুতে উঠাই। তো এই স্ট্যান্ড স্পেসটাই হচ্ছে তোমার 60% সময় দখল করে। তো এর মধ্যে আবার কতগুলো সাব ডিভিশন আছে যে আমরা কখন কিভাবে পা ফেলি। তো প্রথমে যখন আমরা গোড়ালিটা অ্যাটাচ করি আমাদের গ্রাউন্ডের সঙ্গে টাচ করি, সেটাকে আমরা বলবো হচ্ছে হিল স্ট্রাইক অথবা ইনিশিয়াল কন্টাক্ট। হ্যাঁ, মানে যেই মোমেন্টে আমরা প্রথম আমাদের হিলটা পায়ের গোড়ালিটা গ্রাউন্ডের সঙ্গে অ্যাটাচ করবো, সেটাকেই বলবো হচ্ছে হিল স্ট্রাইক। তো প্রথম অ্যাটাচমেন্টের পরেই দেখো আমরা এখানে আসি যে এটা হচ্ছে হিল স্ট্রাইক। দেন আমরা আমাদের পাটা প্রথমে গ্রাউন্ডে অ্যাটাচ করি হিলটা, তারপর আমরা হচ্ছে গ্রাউন্ডের সমান সমান পাটা নিয়ে চলে যাই, এটাকে বলে হচ্ছে ফ্ল্যাট, ফুট ফ্ল্যাট, তার মানে একদম গ্রাউন্ডের সমান্তরাল আমাদের পা আছে। তারপর আবার আমরা কি করি, আমাদের অপোজিট যে লিঙ্কটা মানে লেফট যে সাইডটা সেটাকে হচ্ছে উঁচু করি, এই উঁচু করা শুরু করি, কারণ আমরা এখন সুইং ফেজে চলে যাব, তাহলে আমরা ওই জায়গাটা কভার করবো, এটাকে বলে হচ্ছে মিড স্ট্যান্স। দেন আমরা কি করি, আমাদের রাইট পাটা আবার হচ্ছে গ্রাউন্ড থেকে উঁচুতে উঠায় ফেলি, তখন আমাদের ওই টোজ গুলো মানে পায়ের পাতা বা পায়ের পাতার আঙুল গুলো হচ্ছে গ্রাউন্ডের সঙ্গে থাকবে, আর হিলটা উপরের দিকে উঠে যাবে, তো সেটাকে আমরা বলবো হচ্ছে হিল অফ। এবং দেন লাস্টে আমরা কি করি, আমাদের হচ্ছে টো গুলাকে উপরের দিকে উঠাই দিই, তখন এটাকে আমরা বলবো হচ্ছে টো অফ। এই টোটাল 5টা সাব ডিভিশন দিয়ে আমাদের স্ট্যান্ড স্পেসটা হচ্ছে কমপ্লিট হয়। তোমরা কি বুঝতে পেরেছো? এখন এটা একটু দেখো, তাহলে একটু বুঝতে পারবা কি কি বলা। নিজের গেঞ্জি দিচ্ছি কিনা দেখো, আজকে ট্রেন খেলছিলাম। ওই সবই খুলে ফেলে। আরেকটা আরেকটা সুন্দর যে আরেকটা ফ্লাগার জানতো, আর ওই যে গোলাপ টুপি ওটা সুন্দর গোলাপ ফুল। বুঝতে পারছো এই জায়গাগুলা যে হিল স্ট্রাইক কোনটা? হিল স্ট্রাইকটা হচ্ছে প্রথম যখন গ্রাউন্ডে পা রাখবো, এটা হচ্ছে হিল স্ট্রাইক, এই যে এটা। দেন দেন হচ্ছে তারপরে হচ্ছে ফুট ফ্ল্যাট, যখন আমরা হচ্ছে গ্রাউন্ডের একদম সমান সমান আমাদের ফুটটা থাকবে, ওটা হচ্ছে ফুট ফ্ল্যাট। আর এরপর মিড স্ট্যান্স, যখন আমরা বডি ওয়েটটাকে ট্রান্সফার করব মানে সামনের দিকে যাওয়ার চেষ্টা করব, এটাকে বলবো মিড স্ট্যান্স। দেন হচ্ছে আমাদের হিলটা যখন উঁচুতে উঠে যাবে, হিল অফ যেটাকে বলে, সেটা হচ্ছে হিল অফ, লিফট গ্রাউন্ডটাকে লিফট করবে। লাস্ট হচ্ছে টো অফ, যখন আমাদের পায়ের আঙ্গুলগুলো হচ্ছে গ্রাউন্ডটাকে লিফট করবে, তাহলে আমাদের স্ট্যান্ড স্পেসটা হচ্ছে ওখানে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো, হিল স্ট্রাইক, ফুট ফ্ল্যাট, মিড স্ট্যান্স, হিল অফ,
টো অফ, ঠিক আছে? এরপরে আমরা আমাদের পা এখন গ্রাউন্ড থেকে উঁচুতে উঠে গেল, যে এই ফেসটাকে আমরা বলবো হচ্ছে সুইং ফেস। এটা হচ্ছে তোমার প্রায় 40% কভার করে থাকে। 60% সময় আমরা হচ্ছে গ্রাউন্ডে থাকি, আর বাকি 40% আমরা হচ্ছে গ্রাউন্ড থেকে উপরে চলে আসি। এটার আবার তিনটা সাব ডিভিশন আছে, একটাকে বলা হচ্ছে এক্সিলারেশন, একটাকে বলে মিড সুইং, একটাকে বলা হচ্ছে ডিসিলারেশন। আমরা একটা ছবি দেখি তাহলে সহজ হবে, যদিও সুইং ফেসের ছবি ওভাবে আসলে করা যায় না, পা যে উঁচুতে থাকে এটা সম্ভব না। এই যে আমাদের রাইট লিম্বটা যখন টো অফ শেষ করে উপরের দিকে উঠবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে এক্সিলারেশন, মানে টো অফ এর পরের ধাপটা, পা আমরা গ্রাউন্ড থেকে প্রথম যে উঁচুতে উঠালাম এটাকে আমরা বলবো হচ্ছে এক্সিলারেশন। দেন পাটা আমরা ক্রস করে সামনের দিকে নেওয়ার চেষ্টা করি। এই যে ক্রস যখন যে পজিশনে হয়, মধ্যবর্তী যে পজিশনটা, এটাকে আমরা বলবো যে মিড, এই জন্য মধ্যবর্তী, মিড সুইং। দেন আবার পাটা হচ্ছে নিচের দিকে নামতে থাকে পরের পরের সাইকেল করার জন্য বা পরের স্টেপ দেওয়ার জন্য। এই যে নিচের দিকে নামতে থাকে এটাকে আমরা বলবো হচ্ছে ডিসিলারেশন। নিচের দিকে নেমে যখন ওই তোমার ওই গ্রাউন্ডে তোমার ওই হিলটা টাচ করবে, তখনই শুরু হয়ে যাবে আবার আরেকটা স্ট্যান্ড স্পেস, মানে হিল স্ট্রাইক। বুঝতে পারছো? এই যে দেখো এখানে এখন লেখাগুলা দেখো তাহলে সহজ হবে। এক্সিলারেশন মানে হচ্ছে দা টো অফ দা স্ট্যান্ড লেগ, মানে পায়ের জাঙ্গুলগুলো যখন তোমার লিফট করবে গ্রাউন্ডটা, তখন হচ্ছে সুইং ফেস সামনের দিকে আগানো শুরু করবে, পাটা উঁচুতে উঠে, এটাকে আমরা বলবো হচ্ছে এক্সিলারেশন। দেন যখন পাটা মধ্যবর্তী পর্যায়ে চলে আসবে, আরেকটা পাকে ক্রস করবে, বডির ওয়েটটাকে ক্রস করাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে মিড সুইং। আর ডিসিলারেশনটা হচ্ছে যখন সুইং লেগটা হচ্ছে তোর নিচের দিকে নেমে আসবে, নেমে গ্রাউন্ডে টাচ করার আগ মুহূর্ত পর্যন্ত যে সময়টা, সেটাকে আমরা বলবো হচ্ছে ডিসিলারেশন। যখনই গ্রাউন্ডে টাচ করে ফেলবে, তখনই আবার সুইং ফেজ শেষ হয়ে স্ট্যান্ড ফেজ শুরু হয়ে যাবে। দেন আবার স্ট্যান্ড ফেজ কমপ্লিট করে আবার সুইং ফেজ হবে, আবার স্ট্যান্ড ফেজ হবে, এইভাবেই সাইকেলটা হচ্ছে তোমার চলতে থাকবে। এবং এই টোটাল দুইটা ফেজ মিলে যে তোমার টোটাল যে সময়টা বা টোটাল যে লেন্থটা, এটাকে আমরা বলবো হচ্ছে গেট সাইকেল। তোমরা কি বুঝেছো ওই জায়গাগুলা? বুঝলে সামনে আগাবো, না বুঝলে এটুকু আবার তোমার ক্লিয়ার হইতে হবে, কারণ এটুকু ক্লিয়ার না হলে এক্সিলারেশনটা আরেকবার একটু বলেন। কোনটা আবার বলো, শুনি নাই। কোনটা বললা শুনি? এক্সিলারেশন, এক্সিলারেশনের কথা বলতেছো? জি ম্যাম। আচ্ছা, এক্সিলারেশনটা হচ্ছে যখন আমাদের গ্রাউন্ড স্ট্যান্ড স্পেস শেষ করে পাটা, মানে যখন আমাদের গ্রাউন্ড থেকে উপরের দিকে উঠতে থাকবে, মানে উঁচুতে উঠতে থাকবে পাটা। আমরা হাঁটার জন্য কি করি? প্রথমে পা গ্রাউন্ডে ফেলি, তারপর তো আবার পা উঁচু করি, তাই তো? এই যে আমরা পা উঁচু করব, ওইটাকে বলা হচ্ছে এক্সিলারেশন। বুঝছো? এখন বুঝছো? জি ম্যাম। আচ্ছা, আর যখন আমরা ক্রস করে চলে যেতে থাকবো, ওটাকে বলে মিড সুইং। আর যখন আমরা নিচের দিকে নামাবো, ওইটাকে বলে হচ্ছে ডিসিলারেশন। বুঝছো? জি ম্যাম। তাহলে এই জায়গা ক্লিয়ার আছে তোমাদের? তাহলে পরের স্লাইডে যাই। পরের স্লাইডটা হচ্ছে কেন আমরা নর্মাল স্টাডি করবো গেটকে। গেট নর্মাল স্টাডির আমাদের কি দরকার? এটা হচ্ছে যে আমরা যদি, এর আগে আমি অলরেডি বলে ফেলছি, যদি নর্মাল জিনিসটাই না জানি, তাহলে কারো যে অ্যাবনর্মালিটি আছে সেটা তো বুঝতে পারবো না, তাই তো? আর আমাদের কারো প্রবলেম আইডেন্টিফাই করার জন্য তার গেটটা কি অবস্থা বা তার ওয়াকিং প্যাটার্নটার কি অবস্থা, সেটা একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট আমাদের অ্যাসেসমেন্টে। তো এই জন্যই আমরা মূলত হচ্ছে তোমার নর্মাল গেটটাকে স্টাডি করতে হবে। সেটা হচ্ছে লস অফ দ্য অ্যাবিলিটি টু ওয়াক ক্যান রেজাল্ট সিগনিফিকেন্ট হেলথ প্রবলেম। যেটা বললাম যে তোমার যে সিগনিফিকেন্ট কোনো হেলথ প্রবলেম আছে, সেটা বোঝার জন্য তোমাকে হচ্ছে অবশ্যই এটা স্টাডি করতে হবে। দেন হচ্ছে পেইন, ইনজুরি, প্যারালাইসিস, কোনো টিস্যু ড্যামেজ হচ্ছে কিনা, সেটা জানার জন্য তোমাকে নর্মাল গেটটা আগে জানতে হবে। যে তার কোনো মাসকিউলোস্কেলেটাল, তার মানে হচ্ছে তার মাংসপেশি এবং হচ্ছে তার হাড়ের কোনো সমস্যা আছে কিনা, অথবা তার কার্ডিওভাস্কুলার বা পালমোনারি এই ধরনের কোনো সমস্যা আছে কিনা, বা তার কোনো সাইকোলজিক্যাল প্রবলেম আছে কিনা, তার ওই হাঁটার প্যাটার্নই এরকম, তার সাইকোলজিটা এরকম, সে ডিপ্রেসড, খুবই ছেড়ে দিয়ে হাঁটতেছে, এটাও তুমি হচ্ছে তার গেট দেখে বুঝতে পারবা। তো এগুলো বোঝার জন্য আমাদেরকে হচ্ছে নর্মাল গেটটাকে অবশ্যই স্টাডি করতে হবে।
আরো আছে যেমন স্পোর্টস, এক্সারসাইজ, ফিটনেস। দেখো না, প্লেয়ারদের হচ্ছে অনেক ধরনের প্রবলেম হয়ে যায়, সেই প্রবলেম গুলো আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে নর্মাল গেটটা জানতে হবে। আলটিমেটলি আমাদেরকে হচ্ছে পেশেন্ট এবং তার ক্লায়েন্ট তাদের পেইন ফ্রি কোনো ধরনের সমস্যা আছে কিনা সেই জিনিসগুলো বোঝার জন্য তোমাকে হচ্ছে অবশ্যই গেট সাইকেল গুলো জানতে হবে। নর্মালটা জানলেই দেন অ্যাবনর্মালটা বুঝতে পারবে। এখন টোটাল সাইকেলটা কমপ্লিট করার জন্য তোমার 3টা স্টেপে কমপ্লিট করতে হয়। প্রথমত হচ্ছে তোমার ওয়েটটাকে একসেপ্ট করতে হয়। ওয়েটটাকে একসেপ্ট বলতে বোঝায়, দেখবা যে যারা অনেক অবিস তাদের গেইটের প্যাটার্ন একরকম, যারা অনেক স্লিম মানে আন্ডারওয়েট তাদের গেইটের প্যাটার্ন একরকম, আবার যারা মিডিয়াম বা হচ্ছে বিএমআই যাদের নর্মাল তাদের গেইটের প্যাটার্ন একরকম, বয়স্কদের গেইটের প্যাটার্ন একরকম, বাচ্চাদের গেইটের। তো ওয়েট, বডির ওয়েটটাকে সাইকেলটা একসেপ্ট যত করতে পারবে তত হচ্ছে তোমার গেট সাইকেলটা নর্মাল হবে। তো এইটা একটা প্রধান কাজ, তোমাকে তোমার বডির ওয়েটটা নর্মাল রাখতে হবে। নর্মাল রাখলে তুমি ওয়েটটা সহজে তোমার লিম্ব গুলো মানে রাইট লিম্ব এবং লেফট লিম্ব বা ডান পা বা বাম পা এরা সহজে হচ্ছে ওই কাজটা করতে পারবে। তাহলে এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং টাস্ক। প্রথমেই তোমার ওয়েটটাকে একসেপ্ট করে নাও। তোমার বডির যদি ওয়েটটা তোমার 2 পা নাই নিতে পারলো ঠিক মতো, তাহলে তো সে হাঁটতে এত সহজে পারবে না, তখনই প্রবলেম দেখা দিবে। তাহলে এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে বডির ওয়েটটাকে শুধু নিলেই হবে না, ট্রান্সফার হওয়ার জন্য একটা ব্যবস্থা হতে হবে। তুমি কিছু পার্সন আছে তাদের ব্যালেন্স ভালো থাকে না, শুনেছো হয়তো, ব্যালেন্স ভালো থাকে না, তারা বডি ওয়েটটা ট্রান্সফার করতে পারে না। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। দ্বিতীয়ত হচ্ছে শক অ্যাবজর্পশন, মানে তোমার বডির যে ওয়েটটা সেটা তোমার হাঁটু, সেটা তোমার গোড়ালি, সেটা তোমার হিপ জয়েন্ট, নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট ওরা অ্যাবজর্ব করতে পারতেছে, এই ক্যাপাসিটিটা থাকতে হবে। তাহলে ওয়েটটাকে খুব ইজিলি একসেপ্ট করা যাবে, তাহলেই সে তার গেটটা সহজভাবে করতে পারবে। সেকেন্ডলি হচ্ছে সিঙ্গেল লিম্ব সাপোর্ট। একটা টাইমে দেখবা যে আমাদের পা একটা হচ্ছে শূন্যে থাকে মানে উপরের দিকে উঠানো থাকে, একটা হচ্ছে গ্রাউন্ডে থাকে। এখন এটাকে বলে সিঙ্গেল মানে এক পায়ে দাঁড়ানো অবস্থা। মানে তোমার যদি এখন সাপোর্ট ভালো না থাকে, মাসেল সাপোর্ট, ওয়েট সাপোর্ট এবং হচ্ছে ব্যালেন্স ভালো না থাকে, তাহলে তুমি সিঙ্গেল লিম্বের কাজটা ভালো করে করতে পারবা না, বুঝতো। আরেকটা হচ্ছে লিম্ব অ্যাডভান্সমেন্ট। ধরো তোমার ওয়েটটা তুমি এক্সপেক্ট করলা, লিম্ব সিঙ্গেল লিম্ব সাপোর্ট পেলে, আর তুমি সামনের দিকে আগাইতে পারতেছো না, লিম্বকে সামনের দিকে অ্যাডভান্স করতে পারছো না, তাহলেও তোমার হচ্ছে প্রবলেম ক্রিয়েট হবে। ঠিক আছে, এই 3টা হচ্ছে আমাদের মেইন একটা গেট সাইকেলের মেইন টাস্ক, যেগুলো হচ্ছে হইলে আমাদের সাইকেলটা হচ্ছে সম্পূর্ণ হইতে পারবে। আর এছাড়াও 4টা মেজর ক্রাইটেরিয়া থাকতে হবে তোমার মানে ভালো করে হাঁটার জন্য বা গেটের জন্য। সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম, মানে তোমার বডিটাকে গ্র্যাভিটির এগেইনস্টে আপরাইট পজিশনে রাখার জন্য, তোমার ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য ইকুইলিব্রিয়াম মেনটেন, এটাকে বলে ইকুইলিব্রিয়াম, এই জিনিসটা থাকতে হবে। তার তারপরে লোকোমোশন মানে হাঁটার ক্ষমতা, সামনের দিকে রিদমিক হাঁটার ক্ষমতা যেটা, সেটাকে বলে হচ্ছে লোকোমোশন, মানে তোমার চলার একটা ক্ষমতা থাকতে হবে বডির। এটা একটা মেজর ইস্যু। এই কয়েকটা ইস্যু তোমার হচ্ছে থাকতে হবে। সেকেন্ডলি হচ্ছে তোমার গেটের আরেকটা, আমরা যদি একটা ফ্লো চার্ট দিয়ে দেখি যে ধরো একটা গেট হওয়ার জন্য স্ট্যান্ড স্পেস লাগবে, যেটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, সুইং পেজ লাগবে, তারপরে ওয়েটের একসেপ্টেন্স লাগবে, আমরা একটু আগে পড়লাম, লিম্বের সাপোর্ট লাগবে, লিম্বের অ্যাডভান্সমেন্ট লাগবে। সবগুলো নিয়ে মিলিয়েই তোমার টোটাল গেট সাইকেলটা হবে, স্ট্যান্ড স্পেস এবং হচ্ছে সুইং পেজ, ইনিশিয়াল কন্টাক্ট, লোডিং রেসপন্স, এগুলো হচ্ছে ওই নামগুলারই আরেকটা নাম। ইনিশিয়াল কন্টাক্ট মানে হিল স্ট্রাইক, লোডিং রেসপন্স মানে হচ্ছে ফুট ফ্ল্যাট, মিড স্ট্যান্স তো মিড স্ট্যান্স, টার্মিনাল স্ট্যান্স মানে হচ্ছে তোমার হিল অফ, প্রি সুইং মানে হচ্ছে টো অফ, তারপর ইনিশিয়াল সুইং মানে হচ্ছে তোমার এক্সিলারেশন, মিড সুইং তো মিড সুইং, টার্মিনাল সুইং মানে হচ্ছে ডিসিলারেশন। এতক্ষণ যে টার্মগুলা পড়লো ওগুলারই আরেকটা সিনোনিম বলতে পারো এদেরকে। ঠিক আছে, এখন এরপরে হচ্ছে এগুলোর বর্ণনা, ওগুলা একটু নিজেরা দেখলেই বুঝবা। যখন আমরা গ্রাউন্ডে হচ্ছে তোমার প্রথম টাচ করি হিল স্ট্রাইক, তখন আমাদের শুধু হিলটা গ্রাউন্ডের সঙ্গে থাকে, এই জন্য এটা কালার করে দেওয়া, হিল স্ট্রাইক। দেন আমরা যখন ফুট ফ্ল্যাট করি তখন টোটাল ফুটটা গ্রাউন্ডের সঙ্গে থাকে। দেন আমরা যখন মিড স্ট্যান্সে যাই এই পজিশনে হয়। তারপরে যখন হিল অফ করি তখন এই শুধুমাত্র তোমার টোটা গ্রাউন্ডে থাকে। যখন টো অফ করি তখন টোটালটাই গ্রাউন্ড থেকে উপরে উঠে যায়। তো এগুলাই হচ্ছে তোমার। আর এটা হচ্ছে অ্যানালাইসিস, এটা আরেকটু ডিপলি করতে হবে মানে আরেকটা ক্লাসে। মানে এখন আমরা অ্যানালাইসিস করে দেখবো যে কোনটা কি করে। এই পর্যন্ত এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে গেট আর গেট সাইকেল।
তো এতক্ষণ যতটুকু পড়লা সেটার মধ্যে কি বুঝতে পেরেছো না কোথাও কোনো প্রবলেম আছে? কোনো জায়গায় কোনো প্রবলেম আছে বোঝায়? কই যাও তোমরা? হ্যাঁ, করিডোরে যাও। হ্যাঁ, দৌড় দিয়ে এসে গোসল করে ছাদে যাবো, গোসল করে ছাদে যাবো। বুঝতে পারছো তোমরা নাকি? বলো কিছু। কেউ নাই লাইনে? সবাই চলে গেছো নাকি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, তো এটা বলতে এতক্ষণ লাগে? আচ্ছা, তাহলে যদি বুঝতে পারো তাহলে তো খুবই ভালো। লেকচারটা আমি পাঠিয়ে দিচ্ছি। এই পর্যন্ত একটু অবশ্যই দেখে রাখবা। আমরা আরেকটা ক্লাস যখন নিব অ্যানালাইসিস এর আগে অবশ্যই ওই জিনিসগুলো আরো ক্লিয়ার হইতে হবে। দেন আমরা অ্যানালাইসিসটা পড়বো, পরে গেটটা আমরা শেষ করব। তো নেক্সট উইকে মনে হয় ক্লাস নিতে পারবো না আমি। নেক্সট মঙ্গলবার আমার প্লেসমেন্ট থাকবে। আমি তারপরের সপ্তাহে একটা নেওয়ার চেষ্টা করব। তারপরের সপ্তাহে একটা নিয়ে আমি তো ওদের জানিয়ে দিব। আমি আপাতত শেষ করব কারণ আমার এক্সাম আর হচ্ছে লিভ আছে সামনে। হ্যাঁ, তারপরে আমি ইনশাল্লাহ যদি সব ঠিকঠাক থাকে আমি আবার এসে জয়েন করব। একটাতে পানি দিয়ে দে, আর একটাতে একটু ডিম দে, সিদ্ধ বসাটা আমি দেখতেছি। তো আমি হয়তো আর একটা ক্লাস নিয়ে এই টপিকসটা শেষ করে আমি তামান্না ম্যাডামকে বলে যাব, বাকি টপিকস গুলো হচ্ছে কন্টিনিউ করতে থাকবে। দেন আবার লিভের পরে ইনশাল্লাহ আমি মানে বাকি টপিকস গুলো কন্টিনিউ করবো। তো আরেকটা ক্লাস হয়তো বা তোমাদের সঙ্গে আমার হবে আর কি আপাতত। ঠিক আছে, তাহলে সবাই যদি বুঝে থাকো তাহলে আজকের মতো শেষ করি। নেক্সট সপ্তাহে নিতে পারবো না, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ চেষ্টা করবো একটা ক্লাস নিয়ে নেওয়ার। তাহলে আমাদের মোটামুটি 7টা টপিক শেষ হয়ে যাবে। 7টা টপিক শেষ হইলে মানে 7টা লেকচার, বাকিগুলো ম্যাডাম কন্টিনিউ করতে থাকবে। দেন আমরা পরে আবার হচ্ছে প্র্যাকটিক্যাল বা যেগুলা ইনস্টিটিউট খুললে অবশ্যই বা অনলাইন হলেও যেভাবে হোক আমরা নেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো। কিছু কোয়ারিজ না থাকলে আজকে শেষ করি। কারো কিছু বলার আছে? নো ম্যাম। আচ্ছা, তো ভালো থেকো সবাই, সেফ থেকো। এখন তো ঠান্ডা বেড়ে গেছে, আবার করোনা বেড়ে গেছে, প্রয়োজন ছাড়া বাইরে যেও না। আর সেফ থেকো যতটুকু পারা যায়। আর আমাদের জন্য দোয়া করো, সবাই যেন সুস্থ থাকতে পারি।